নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গত ভিডিওটা দেখার পর তোমরা সবাই জেনে গেছো যে আমরা এখন আছি বেলুড় মঠে। তবে গত ভিডিওটাতে তোমরা অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছো। তার মধ্যে একটা কমেন্ট আমাকে জানতে চেয়েছো আমার কাছে যে এখানে কি ড্রেস চেঞ্জ করার কি কোনো জায়গা আছে? খুব সুন্দর জায়গা আছে, একদম ঘাটেরই ডান সাইডে একটা বড় জায়গা ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে। খুব শুকনো জায়গা এবং খুব সুন্দর, খুব আরামসে ড্রেস চেঞ্জ করা যাবে মেয়েদের জন্য। মেয়েদের তো এটাই একটা বড় প্রবলেম না? তো যাই হোক, সেই প্রবলেমের সলিউশন এখানে খুব সুন্দরভাবে করা রয়েছে। এটা একটা ইন্টারন্যাশনাল প্লেস, তো এখানেতে ব্যবস্থা থাকবে না এটা তো কখনো হতেই পারে না। আর প্রত্যেকটা জায়গা পুরো একদম ঝাঁ চকচকে, কোথাও একটা পাতা পর্যন্ত পড়েনি। এত সুন্দর মনোরম একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা। কসমিকে যেহেতু সবার আগে স্নান করিয়ে দিয়েছিলাম, মাথার চুলটা শুকিয়ে গেছে। এই প্ল্যানটা করেই কিন্তু আমি এসেছি, কারণ গতকালকে কসমিকেও শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম আর নিজেও আর কি চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম, যে চুলটা যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর সমস্ত জিনিসপত্র তো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, আয়না, চিরুনি, সিঁদুর কৌটো, অস্মির এই সমস্ত ক্লিপগুলো সমস্ত কিছু। অস্মিকে একদম একটা হালকা পাতলা সুতির জামা পরিয়ে দিয়েছি, কারণ মেঘ সেরকম খুব একটা রোদ না থাকলেও কিন্তু মেঘলা ওয়েদার থাকলেও কিন্তু সে একটু ঘুমশুনি গরম টাইপের রয়েছে। আর বাচ্চা মানুষ যতটা কমফোর্টেবল থাকবে ততটাই ভালো। আমি একটা অম্বুবাচী মেলাতে একটা খুব সুন্দর এরকম একটা ক্লিপ টাইপের নিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। নিজে আঁটতে তো পারছিলাম না পিছনের দিকে, তাই অশ্বিনীর বাবাকে বললাম এটা দিতে। তোমরা জানিও তো কীরকম দেখতে লাগছে, এই জামাটার সাথে কীরকম মানিয়েছে। তো যাই হোক, আমরা একটুখানি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো করে নিয়ে এই পাড়টা না খুব সুন্দর, গঙ্গার এই ধারটা, গঙ্গার এই পাড়টা এত সুন্দর, যেদিকেই তাকাবে সেদিকেই যেন একদম পিকচার পারফেক্ট। আর প্রত্যেকটা মন্দির এত সুন্দর, কি বলবো, সেই কোন ছোটোবেলায় এসেছি, কিন্তু সেই সমস্ত ছোটোবেলায় আসার সেই সমস্ত স্মৃতি না অতটা আমার মনে নেই। গত ভিডিওতেই তোমাদেরকে বললাম যে শুধুমাত্র মেন মন্দিরটাই আমার মনে আছে। আর যে আমরা যে লঞ্চে করে আসিনি, তখন সেই কি বলবো, জেনারেটর সিস্টেম করে সেই ছোটো সেই নৌকার মতো যেগুলো চলতো, তো তাতে করে আমরা এসেছিলাম। কিন্তু এই দুটো টুকরো স্মৃতি ছাড়া আর কোনো কিছু আর কি মনে নেই। তো তারপরে আবার এই এত বড় হয়ে যাওয়ার পর এই জায়গাটাতে এসে আমার এত ভালো লেগেছে। সবারই এটা প্রিয় জায়গা, যেটা আমি আগের ভিডিও থেকে আর কি জানতে পারলাম। তোমরাও এখানে বহুবার এসেছো এবং তোমাদের এটা খুব প্রিয় জায়গা হওয়ার মতনই একটা প্রিয় জায়গা। চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই এত সুন্দর, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কি বলবো, যাকে বলে একবারে গঙ্গার পাড়টা এত সুন্দর, তারপরে আবার মন্দির এত সুন্দর, চারিদিকটা এত সুন্দর, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই সুন্দর। এমন কোনো একটা তুমি পার্ট, এমন কোনো একটা অংশ তুমি খুঁজে পাবে না যেখানটা তোমার পছন্দ হবে না। ওটা ছিল মেন মন্দির। তো এখন প্রায় ধরো 11:30টার মতো বেজে গেছে। তো অশ্মির বাবা আর কি কুপন তো প্রথমেই কেটেছিল প্রসাদের জন্য। তো আমার দেওরের প্রসাদের কুপন আর কি উড়ে চলে যাচ্ছিলো হাওয়াতে, প্রচুর হাওয়া দিচ্ছিল। তো এরপরে আমরা আর কি কুপনটা দেখিয়ে আমরা এবার ঢুকবো ভেতরেতে। তো আমরা এখন যাচ্ছি আর কি প্রসাদ খেতে। এখন ঘড়ির কাটায় ওই 11:30, 11:34-35 মতো আর কি বাজছিল। যদিও আমরা একটু লেট করেই খেতাম, কারণ আমার কোনো খিদে পাইনি। তারপর যেতে যেতে দেখি এই একটা ঘাট রয়েছে, এই ঘাটটাও কিন্তু খুব সুন্দর। তবে এই ঘাটটা পাবলিকের জন্য না, এটা হয়তো এনাদেরই আর কি এই অথরাইজেশনের আর কি নিজস্ব ইউজের জন্য হয়তো হতে পারে। খুব সুন্দর এই ঘাটটাও। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখো রাস্তাটা কত সুন্দর, কোথাও একটা পাতা পড়ে থাকতে তোমরা দেখবে, এত পরিষ্কার ঝকঝকে তকতকে, খুব সুন্দর। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে। বেশ অনেকটা দূর, কিন্তু খুব একটা কাছাকাছি না। তবে এই প্রসাদ এর আগের বারে যখন ছোটোবেলায় আর কি আমি এসেছিলাম, তখন কিন্তু এই প্রসাদ আমরা পাইনি, কারণ প্রসাদ পাওয়ার আগেই আর কি কুপন আর কি কাটার যে সময়টা, তো সেই সময়টা কিন্তু পেরিয়ে গিয়েছিলো। তাই ছোটোবেলায় যখন এসেছিলাম তখন প্রসাদ খেতে পাইনি। এই প্রথমবার বেলুড় মঠের প্রসাদ আর কি খাবো এবং সব কিছুই আর কি এক্সপিরিয়েন্স করব। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই এত সুন্দর। অশ্মির বাবা সবার আগে যাচ্ছে, তারপরে আর কি দেওর যাচ্ছে, আর আমি আর অশ্মি যাচ্ছি। বিশেষ করে আমার দেওর আর কি আমাদের দুজনকে এখনও পাহারা দিতে নিয়ে যাচ্ছে আর কি। আর অশ্মির বাবা এগিয়ে যাচ্ছে, শুধু আমাকে বলছে কি খাবার আর পাবে
পাবে না, এত লোকজন। তো আমি বলছি এটা কখনো হতে পারে যে তুমি ভোগ প্রসাদ এখানে এসে পাবে না? এটা কখনোই হতে পারে না। কিন্তু তারপরেও যে আমাদের জন্য একটা এত বড় চমক অপেক্ষা করছে সেটা সত্যিই আমরা কল্পনা করিনি। আমাদের মামের ড্রেসটা দেখো প্রায় ম্যাচিং হয়ে গেছে, আর ফুলটা একটুখানি ম্যাচিং করে আর কি লাগাতে চেয়েছিলাম, মানে বাড়ি থেকে আর কি প্ল্যান করে চলে এসেছিলাম। এই যে দেখো আমরা চলে এসেছি প্রায় এই যে বড় বিল্ডিংটা, তো ওখানেই আর কি খাবার খাওয়ানোর মানে ভোগ প্রসাদ খাওয়ানোর আর কি জায়গা। তো তার আগে দেখলাম এরকম ছোট্ট হাতিগুলো রয়েছে। অস্মি আবার বলে কি না ওই হাতির পিঠে আমাকে চাপিয়ে দাও, হাতির পিঠে আমি চাপবো। কি বলি বলো তো, আমরা আসতে একটুখানি লেট করছি বলে অস্মির বাবা একদম রেগে, একদম কি বলবো রেগে গেছে, তার কারণ আমরা একটুখানি আসতে লেট করছিলাম। আসলে অস্মির বাবা আর অস্মিরা তো জানোই যে তোমরা কীরকম, মানে ওরা কীরকম আর কি, খাবার মানে খিদে পেলে ওদের আর কি কোনো কিছু সহ্য হয় না। তাছাড়া সকাল থেকে তো সেরকমভাবে কোনো কিছু খাওয়া হয়নি, তাই ওদের আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই যে চমক হচ্ছে এটা, মানে এত বড় জায়গা, এত সুন্দর, আর এইভাবে মানে সব কিছু সাজানো গোছানো, আর এখানে প্রচুর মানুষ এসে মানে একসাথে বসে প্রসাদ খেতে পারবে, মানে এত বড় জায়গা। আমরা যখন কামারপুকুর জয়রামবাটি গিয়েছিলাম তো সেখানেও কিন্তু এই রকমই এই একই সিস্টেম ছিল, কিন্তু সেটা দেখেও তো বড় হয়েছিলাম, বড় মানে অবাক হয়ে গিয়েছিলাম আর কি, অত বড় জায়গা দেখেছি, এত বড় জায়গায় এত মানুষ একসাথে বসে প্রসাদ খাবে। তো সেটা তো একরকম চমক আমরা ওখানেতে পেয়েছিলাম, কিন্তু ওখানের থেকেও এখানের ডিস্টেন্স মানে বলতে চাইছি এখানের যে এরিয়াটা, ওরে বাপরে ভীষণ বড়, ওরে বাপরে প্রচুর মানুষজন এখানে একসাথে বসে আর কি খাবার খেতে পারবে। আর এই প্লেট আর এই থালা মানে গ্লাসগুলো আর কি এত পরিমাণে ভারী ছিল, প্রথমে অস্মির বাবা বলে দেখো তো তুলতে পারো কিনা থালাটা গ্লাসটা, তারপরে যখন সত্যি হাতে নিয়ে দেখি প্রচণ্ড ভারী। তারপর প্রসাদ দিয়েছিল, সবই নিরামিষ খাবার, খিচুড়ি প্রসাদ ছিল, আর তার সাথে ছিল আলুর তরকারি, আর তার সাথে ছিল চাটনি, মানে মিক্স চাটনি, আম ছিল, আরও অনেক রকম ছিল, খুব সুন্দর। মানে এই রকম প্রসাদ বিশ্বাস করো আমি এর আগে কখনোই খাইনি। খিচুড়ি আমরা বহুবার খেয়েছি, বহু জায়গায় খেয়েছি, কিন্তু এখানের ভোগ প্রসাদের এই খিচুড়ির যা স্বাদ, এই স্বাদ আমি কখনো এর আগে পাইনি। মানে এত সুন্দর মানে ভোগ, মন প্রাণ পুরো তৃপ্তি করে আমরা খেয়েছিলাম। আর তার সাথে দিয়েছিল পরমান্ন, ভীষণ মানে আত্মাটা তৃপ্তি পেয়েছিল বলতে পারো, পেট তো ভরেই ছিল। আর এই যে লাইন দিয়ে বাইরেতে ছিল এরকম ট্যাপ লাগানো কল, মানে হাতটা ধোয়ার জন্য, মানে যেমন বড় এরিয়া তেমন তার আয়োজন, বাপরে, মানে এর সাথে কারোরই কোনো তুলনা হবে না, তুলনা করা যাবেও না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল জায়গা। তো যাই হোক আর কি, পৃথিবীব্যাপী খ্যাতি আর কি এনার, মানে এখানে তো এখানে প্রচুর মানে দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানেতে আসে। তো চলো আমাদের প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমাদেরকে আর কি বেরিয়ে যেতে হবে, কারণ এখানের এটাই নিয়ম, প্রসাদ খাওয়া শেষ মানেই তোমার বেলুড় মঠ ঘোরা আর কি শেষ, মানে আর তোমাকে ওই এন্ট্রান্স দিয়ে যেতে হবে না, পিছনের এক্সিট দিয়ে তোমাকে বেরোতে হবে। আর তারপর বেরোনোর পরেই দেখি একটা ব্যাগের দোকান রয়েছে, আর তাছাড়া এখানে একজন আর কি এরকম ছোট মানে খেলনা, অনেক ধরনের খেলনা আর কি বিক্রি করছিল, সেটা আর কি অস্মির নজরে পড়ে। সে মহারানী তো নাচর বান্দা, রাস্তার মাঝখানে এমন আবদার, এমন জোরাজোরি জেদ করতে আরম্ভ করে দিয়েছে, মানে কিনবেই কিছু না কিছু। আর ওর হাতে এখন যে খেলনাটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আর কি এখন আমাদের কেনার পর্ব চলছে, এটা এর আগে কিন্তু অস্মি একবার কিনেছিল, যখন আমার বাবা অসুস্থ ছিল, বর্ধমান হসপিটালে অ্যাডমিট ছিল, সেখান থেকে কিন্তু অস্মিকে কিনে দেওয়া হয়েছিল। কিন্তু সে খেলনা 2 দিনের বেশি যায়নি, মানে তাকে একদম ভেঙে চুড়ে একদম সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। তো আবার ওনার এটা কিনতে মন গেছে, তাই ওরা ওখানেতে কিনছে। আর আমি ভাবলাম, মানে আমার সেই চোখ আটকে গিয়েছিলো ব্যাগের দোকানটাতে। তো এই ব্যাগের দোকানটা না শুধু এরকম মানে জুটের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর। তো দূর থেকে এই ব্যাগটার উপর আমার নজর যায়, তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়, তো এই ব্যাগটা আমি নিয়েছিলাম। আর তারপরে দেখলাম অনেকে মানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে এই ব্যাগটা, আমি বুঝতে পারছিলাম না এটা কি ব্যাগ এত সরু, প্রথমে ভাবছিলাম ছাতা রাখার জন্য, তারপরে জানলাম যে না, এটা হচ্ছে জলের বোতল রাখার জন্য এই ব্যাগটা। তো যাই হোক আমি 2টো ব্যাগ এখান থেকে আমি নিয়েছিলাম। তো তার করতে দেখি এনারা আবার 2টো করে কিন্তু অনেকগুলো খেলনা কিনেছে, তার মধ্যে ছিল একটা এই স্লেট, এগুলো যখন কিনছিল তখন আমি ব্যাগ কিনছিলাম। আর এই একটা মানে এই আন্টিদেরই আর কি দোকান ছিল আর কি, ব্যাগের দোকান, তো সেখানে দিয়ে চেয়ারটা ছিল, তো সেখানে অস্মিকে বসিয়ে দিয়ে, যিনি আর কি ওনার হাজব্যান্ড ওয়াইফ ওনার, তো সেই ওয়াইফ আর কি অস্মিকে এত ভালোবাসছিল, খুব কেয়ার করছিল, খুব মানে মিষ্টি কথা বলছিল, খুব ভালোবাসছিল। আর আমাদের অস্মি রানী আমি যেখানেই দেখেছি, যেখানেই যায় অস্মি ঠিক সবার সাথে বন্ধুত্ব পাতিয়ে নেয়। হ্যাঁ, একটু হয়তো সময় লাগে 1 মিনিট 2 মিনিট, কিন্তু তারপর এমন বন্ধুত্ব পাতিয়ে নেয়, আর এমন পাকা কথা বলে, আর তুমি কাকিমণি হও, তুমি এই হয়, এরকমভাবে এমনভাবে কথা বলে, যদি ওর মুড ঠিক
থাকে, মানে একদম পুরো সবার সাথে মিশে যায় আর বন্ধুও আর কি ওর হয়ে যায়। তো যাই হোক, যখন থেকে আর কি এই স্লেটটার এটা কিনেছে তখন থেকে এটা আর কি ছাড়ে নাই। তারপর একটুখানি এগিয়ে আসার পরই মানে হেঁটে হেঁটে আর কি আমরা আসছিলাম, তখন দেখি ঠাকুরের এই সমস্ত আসন বিক্রি হচ্ছে। বিশ্বাস করো, মানে বলে না যে আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলি না, আমি আমার নিজের লাইফ দিয়ে আর কি নিজের লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমাদেরকে আমি বলি সেই থেকেই যে আমরা না নিজের থেকে আমরা যে সমস্ত প্ল্যানগুলো করি আমরা মিছেই ভাবি যে এই প্ল্যানগুলো আমরা করছি, কিন্তু একদমই সেই প্ল্যানগুলো আমরা করি না। সেগুলো সব আগে থেকে ঠিক করা থাকে। মানে আমি পদে পদে সেগুলোর আর কি প্রমাণ পাই। যেমন ধরো একটুখানি আমরা হেঁটে আসি, হেঁটে আসার পরই এই দোকানটা আর কি আমরা দেখতে পাই। তো এখানে ঠাকুরের সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছিলো, আর যেগুলো সত্যি করেই আমার প্রয়োজন ছিল। আমি না ভাবছিলাম যে এগুলো আমাকে হয়তো মানে এই 2-3 দিন আগে থেকেই আমি ভাবছিলাম, তোমরা অনেক কমেন্ট করছিলে তারপর থেকেই যে আমি কী করে কী করবো না করব। তারপরে আস্তে আস্তে হঠাৎ করে এগুলো আমার নজরে আসে, তো তারপরে আর কি জিনিসগুলো নিই। এবং খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিলো, যেগুলো হয়তো আমি আমাদের ওখানে পাবো না। কিছু কিছু জিনিস সেগুলো আর কি আমাদের ওই সাইডেও বিক্রি হয়, এবং কিছু কিছু জিনিস সেগুলো আমাদের ওই সাইডে কিন্তু বিক্রি হতে কিন্তু আমরা দেখিনি। আর তারপরেই আমরা টোটোয় উঠি। তবে টোটো এর আগেও আর কি পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা ইচ্ছা করে উঠিনি যে ঠিক আছে একটুখানি হাঁটি। তা নয়, আমরা এর আগেও যদি টোটো করে নিতাম তাহলে তো এই জিনিসগুলো আমি পেতাম না। তো ভগবানেরই আর কি কৃপা। তারপর টোটোয় করে আমরা আসি ফেরিঘাট। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আগের দিনে একজন কমেন্ট করেছিল, আগের দিনে না আগের ভিডিওতে, যে ওখান থেকে দক্ষিণেশ্বর যাওনি তোমরা, ওখান থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর যেও, খুব ভালো লাগবে। হ্যাঁ গো, দক্ষিণেশ্বর গিয়েছিলাম। এই কালো রঙের পলিথিনটাতে একজনকে আমি পেয়েছি আমার সাথে করে, যাকে আমি এখান থেকে আর কি আমার বাড়ি নিয়ে যাব, সেটা তোমাদেরকে আমি বাড়িতে ফিরে দেখাবো। তো সেটা কিনতে আর কি প্রচণ্ড আর কি দেরি হয়ে গিয়েছিল, আর অশ্মি বাবা আর কি রাগারাগি করছিলো। ওই মানে কি বলি বলো তো, সব রাগারাগি মানে বাইরে বেরোলে পুরুষ মানুষদের সাথে তুমি বাইরে যদি বেরো ম্যাক্সিমাম মানুষ একটু রাগারাগি করবি। আর আমাদের কি বলো তো, মানে আমার বিশেষ করে কোনো কিছু প্ল্যান থাকে না, হঠাৎ করেই যখন চোখের সামনে সব কিছু দেখি তখন মনে হয় যে হ্যাঁ ঠিকই তো, এটা তো আমার প্রয়োজন ছিল। তারপরে কিনে নেওয়ার পর ভাবি কি যে না, এটা আমার প্রয়োজন ছিল, আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম, কিন্তু ঠাকুর আমাকে দিয়ে কেনালো যে না ঠিক তোর এটা প্রয়োজন ছিল, তুই এখান থেকেই নিয়েছো। আমি তো অন্য জায়গা থেকেও তো কিনতে পারতাম, কেন এখান থেকে নিলাম। তো এই সমস্ত জিনিসগুলো এগুলো আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। তো যাই হোক, চলো, অশ্মি বাবা রাগারাগি করলো, কোনো কিছু করার নেই, কারণ আমি আমার জিনিস পেয়ে গেছি। তারপর আমরা যে ফেরিঘাটের মানে লঞ্চের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, আর এই জার্নিটার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। ওই যে বললাম ছোটোবেলার এক টুকরো স্মৃতি আমার মনে রয়েছে, কারণ যে জিনিসগুলো আমার টাচ হয়ে গেছিলো, হার্ট টাচ হয়ে গেছিলো, মন ছুঁয়ে গেছিলো, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমার ছোটোবেলার স্মৃতি হিসেবে মনে আছে, বাকিগুলো কিন্তু মনে নেই। ঠিক সেই রকমই এটা একটা স্মৃতি। তবে এইবারে না আমরা একটা বড় লঞ্চে যাব, ছোটোবেলায় কিন্তু অত বড় লঞ্চে আমরা যাইনি, এই রকম লঞ্চে কিন্তু আমি ফার্স্ট টাইম। এই যে এই জায়গাটা অশ্মির বাবা বলছিল দেখো কেমন দুলছে, আসলে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে গঙ্গার জল একদম পুরো ওথাল পাতাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝড় ওঠার সময় ওদের খারাপের সময় ওরকম না, তবুও আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। তো আর মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতেই পারছো। অনেকক্ষণ ওয়েট করার পর একটা লঞ্চ আর কি আসে। আসলে কি বলো তো, অশ্মি বাবার রেগে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে, আমরা কিন্তু আগের লঞ্চটাতেই যেতে পারতাম, আমাদেরকে প্রায় এখানে আধ ঘন্টা ওয়েট করতে হতো না, শুধুমাত্র আমার ওই জিনিসটা কেনার জন্য আগের লঞ্চটা আমরা মিস করি। আর এদিকে আমার ট্রেন ধরারও আর কি ব্যাপার রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, টাইম তো পুরো ফিক্স করা, আমরা তো এখানে স্টে করবো না, আমাদেরকে তো ফিরতে হবে। তো তার জন্যই আর কি অশ্মির বাবার একটুখানি বকাবকি করা। তারপরে দেখি এরকম ঘটি গরম বিক্রি হচ্ছে, ঘটি গরম বিক্রি হওয়া দেখে আমার না মনটা সত্যি একটু কীরকম লাগছিল, যে এরকম গঙ্গার বুকে যাব লঞ্চে করে, আর সাথে যদি ঘটি গরম থাকে কী না ভালো লাগে। তারপরে হঠাৎ করে দেখি আমার মেয়ে বায়না করছে ঘটি গরম খাবে বলে, তখন আমার মনে হলো ঠাকুর কি আমার মনের কথাটা কি শুনতে পেলো, যে সুমনা বলছিল, তো সেটা আর কি আমার মেয়েকে দিয়ে আর কি বলা করালো। তো যাই হোক আর কি, তো ঘটি গরম খেতে খেতে আমরা এখন লঞ্চে মানে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এত সুন্দর দেখতে লাগছিল, আর বিশ্বাস করো প্রত্যেকটা পদে পদে না আমি যেগুলো আশা করছিলাম ঠিক সেগুলোই হচ্ছে। আমাদের কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আমাদের প্রায় মানে বলতে পারো 12:30 1টার দিকে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাদের ট্রেন ছিল 2:45-এ। তো আমি বললাম যে এতটা সময় স্টেশনে কী করতে বসে থাকবে, চলো না দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, মানে এই তো লঞ্চে যাবো আর আসবো, বেশিক্ষণ তো সময় লাগবে না। তো অনেক জোরাজুরি করার পর অশ্বিন বাবা রাজি হয়ে যায়, তাই আর কি আমাদের যাওয়া। এত সুন্দর লাগছিল গঙ্গার বুক চিরে এইভাবেতে যাওয়া, মানে এটা জাস্ট মানে ভাষায় বর্ণনা করতে পারবো না। আর তার সাথে সেই গঙ্গার হাওয়া, ভীষণ ভীষণ একটা মানে স্মৃতি বলতে পারো।
যেটা আমি কখনোই ভুলবো না। অস্মি আমার কাছে দাঁড়িয়েছিল, হঠাৎ করে তার বাবার কাছে চলে যায়, কি না এখান থেকে বসে বসে সে দেখতে পাচ্ছে না। তাই ওর বাবাকে বললাম একদম সাবধানে ধরে রেখো, কারণ একদম ধার চেপে দাঁড়িয়ে রয়েছে, তো আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো যাই হোক, অস্মির বাবা আর কি অস্মিকে তো একটু কেয়ার করে তো রাখবি, এই বিষয়ে তো আমার কোনো কিছু চিন্তাভাবনা কোনো কিছুরই নেই। আর ওই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ দূরে, এই ব্রিজটার ঠিক অপোজিটেই রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো একটুখানি আর কি দেখা যাচ্ছিলো, তো তার জন্য আরও বেশি এক্সাইটেড লাগছিল যে কতক্ষণে ওখানেতে যাব। তবে এই লঞ্চে যেতে কিন্তু অনেকটা আমাদের সময় লেগেছিল। দেখে মনে হচ্ছিল যে এই তো এখান থেকে ওইটুকু, কতক্ষণই বা লাগবে, 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু না, বেশ অনেকটাই আর কি সময় লেগেছিল। আর জানান তো, বেলুড় মঠেতে যে ঘাটটাতে আমরা স্নান করলাম, তো সেই বেলুড় মঠের পাশ দিয়ে যখন এই কি আমাদের লঞ্চটা যাচ্ছিল, মানে একদম মাঝগঙ্গা থেকে যখন আমরা বেলুড় মঠটাকে দেখছিলাম, সেই সত্যি মনে হচ্ছিল যেন ছবি দেখছি, আমি নিজের চোখে দেখছি না, যেন আমি ছবি দেখছি। আমার দেওর আমি খুব এক্সাইটেড ছিলাম যখন এই ব্রিজটার তলা দিয়ে আমাদের লঞ্চটা যাবে, ঠিক দেখতে কীরকম লাগে সেটা দেখব। তাই আর কি এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এই সমস্ত ক্লিপ কিন্তু আমার দেওর নিয়েছে, ঠিক আছে। মাঝে মাঝে একটা দুটো আমি নিচ্ছিলাম, তবে সমস্ত ক্রেডিটই বলতে পারো আমার দেওরের কাছে যায়। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। এটাও আমার একটা খুব প্রিয় জায়গা। ছোটোবেলায় একবার এসেছিলাম, মায়ের পুজোও দিয়েছিলাম, মাকে খুব ভালোভাবে দর্শনও করেছিলাম। আসলে যখন ওই বড় মাসিমণি আর মেসোমশাইয়ের সাথে যখন এসেছিলাম, তখন আমরা প্রথম দক্ষিণেশ্বর এসেছিলাম, দক্ষিণেশ্বরে স্নান করেছিলাম, দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়েছিলাম, দক্ষিণেশ্বরটা খুব সুন্দর করে ঘুরেছিলাম। তো তারপর দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুড় মঠে এসেছিলাম। তো এবার একটা হয়ে গেছে উল্টো, এবার আমরা বেলুড় মঠে স্নান করলাম, বেলুড় মঠ ঘুরলাম, তো তারপর বেলুড় মঠ থেকে যাচ্ছি দক্ষিণেশ্বর, মানে দুদিকটাই আমার দেখা হয়ে গেল। ওই যে দেখো মায়ের মন্দির, এটা দেখার পর আমার এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কতক্ষণে আমরা ওখানে যাব। তবে আমাদের একটা সমস্যা হয়ে গেছে। আমি ভেবেছিলাম, দেখো এখানে তো আসার তো আমাদের কোনো প্ল্যান ছিল না, এখানে আসতে করতে আমাদের মোটামুটি ওই 1:10-15 মতো বেজে গিয়েছিল। ততক্ষণে কিন্তু মন্দিরের গেট পুরো বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা মন্দিরের ভেতরে যে যাইনি। তবে এখনও পর্যন্ত এই যে আমরা এসেছি, এই যে ভেতরে আমরা ঢুকছি, এখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না যে মন্দিরের গেট আর কি বন্ধ হয়ে গেছে। আসলে আমাদের টাইম কোনো কিছুই জানা ছিল না, তবুও আর কি। কিন্তু ভেতরটা খুব সুন্দর, মানে এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, যেখানেই যাচ্ছি সেই জায়গাগুলো সমস্ত জায়গায় কিন্তু খুবই সুন্দর। আমরা একটুখানি ঢোকার জন্য চেষ্টা করছিলাম যে কোথায় এন্ট্রান্স, কোথায় প্রবেশপথ রয়েছে, কিন্তু এত ঘুরেও কোথাও খুঁজে পাইনি। এই যে রানী রাসমণির প্রতিষ্ঠা করা কালী মন্দির, এখানে খুব সুন্দর। এই জায়গাটাতে এসে না আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, এই জায়গাটাতে তো আমরা এসেছিলাম। তো তারপর এই যে জায়গাটা থেকে, এই যে পিছনে দেখো দক্ষিণেশ্বরের মন্দির, তবে ওর এন্ট্রান্সটা বন্ধ হয়ে গেছিলো বলে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অস্মির বাবা আর অস্মির কাকু দুজনে মিলে গিয়েছিলো গঙ্গা জল আনতে। তো ওইখান থেকে গঙ্গা জল নিয়ে আসছে, আর আমরা আর কি এখানেতে মা মেয়ে দুজনে মিলে চুপ করে দাঁড়িয়েছিলাম, আর খুব মন প্রাণ দিয়ে ভক্তি ভরে সব কিছু দেখছিলাম। তো আমরা এখন ঘুরে ঘুরে খুঁজছিলাম যে কোন দিকে আর কি এন্ট্রান্স, মানে এখন যে আমরা একদম গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, এখানে তো বেশ দুটো না কটা বেশ ঘাট ছিল। একটার সামনে তো অস্মির বাবার কি জল নিয়ে এলো, আর একটার দিকে সামনের দিকে যাচ্ছিলাম। দেখো দেখে মনে হচ্ছে না আমাদের বর্ধমানে যে 108 শিব মন্দির আছে, ঠিক ওই রকম মতো মনে হচ্ছে না বাঁ হাতের যে মন্দিরগুলো, আমার তো ঠিক সেরকমই আর কি ফিল হচ্ছিল, যে আমাদের বর্ধমানের সাথে একটুখানি আর কি আমি মিল খুঁজে পাচ্ছিলাম। এই যে গঙ্গার ঘাটটা, এখানেও কিন্তু সবাই স্নান করছিল, আর এখান থেকেই কিন্তু অস্মির বাবা হয়তো এখান থেকে জল নিয়ে গেছে। আর এসে দেখলাম, জিজ্ঞাসা করা হলো যে এখানে একটা গেট ছিল, ওদের বললো যে এই গেটটা নাকি এখন আর খোলে না, অন্যদিকে গেট খোলে। তবে সেই গেটটা কিন্তু আমরা পেরিয়ে চলে এসেছি, দেখেছি ওই দিকটা বন্ধ ছিল। আসলে সমস্ত গেটে তো বন্ধ, তাই আর কি ঠিকমতো করে বুঝতে পারিনি। পুজো দেবো ভেবেছিলাম, যেখান থেকে আর কি ডালা কিনছিলাম, মানে চাইছিলাম আর কি কিনতে, তো সেখানে বললো যে হ্যাঁ হ্যাঁ কিনে নিন, মন্দিরের গেট খোলা আছে। তারপরে ভাবলাম কি যে মন্দিরে পুজো দিতে গেলে অনেকটা লাইন দিয়ে পুজো দিতে হয়, আমার তো অতটা সময় নেই, তাই আমি আর ডালাও কিনিনি, আর মায়ের মন্দিরে পুজো আর কি চাইলেও তো দিতে পারতাম না, গেটটা বন্ধ হয়ে গেছিলো। পরে যদি কোনো দিন ঠাকুর যদি চায় যে আমি আবার মায়ের মন্দির যাই, তাহলে হয়তো যেতে পারবো। জানো, বেশ কয়েক বছর আগে যখন এই যে ওভারব্রিজ বলে নাকি এটাকে, তো যাই হোক আমি ভুলভালও বলতে পারি, দক্ষিণেশ্বরের মানে ফুটওয়ে যেটাকে বলে, আমি হয়তো ভুলভালও বলতে পারি। তো যাই হোক আর কি, এটা বেশ কয়েক বছর আগে আর কি তৈরি হয়েছে। তখন কিন্তু আমি নিউজে দেখেছিলাম
ফোনেতেও দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তো সবাই অনেকে ছবি দিচ্ছিল, সেটাও দেখছিলাম। কিন্তু কখনো ভাবিনি অশ্মির বাবা আমাদেরকে এই জায়গাটা দিয়ে নিয়ে যাবে, কখনোই কল্পনা করিনি। আসলে এখানেতে আসার পরে অশ্মির বাবার হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। এখানে তো দেখো কত জিনিসপত্র বিক্রি হচ্ছিল, কত ধরনের আচার বিক্রি হচ্ছিল জানো। তবে অশ্মির বাবা একদম স্ট্রিক্টলিভাবে বলে দিয়েছিল কোনো দোকানে দাঁড়াবে না। এই যে আমার দেওর এখানে দাঁড়িয়েছে একবার, তো বকা খেয়েছে অশ্মির বাবার কাছে, তাই সেই ভয় আর দাঁড়ায়নি। তোমরা অনেকেই বলেছিলে যে পঞ্চমুখী হনুমানের আর কি একটা ছবি বা কোনো কিছু কিনতে, তো এখানে একটা পেয়েও ছিলাম জানো তো, কিন্তু ওই যে এত তাড়াহুড়োর মধ্যে আর কি কেনা হলো না। পরে যদি কোথাও পাই তো সেখান থেকে আমাকে নিতে হবে। প্রচুর কিছু জিনিসপত্রের দোকানপত্র ছিল, সবই আর কি পুজোর রিলেটেড। আচারগুলো খুব আমার মানে চোখ টানছিল, কিন্তু আমি নিতে পারিনি অশ্মির বাবার ভয়, কারণ আমাদের প্রচুর লেট হয়ে গেছে। আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা আবার দক্ষিণেশ্বর থেকে আর কি বেলুড়ে ব্যাক করব, আবার বেলুড় মঠ থেকে আবার যেভাবে আর কি বেলুড় স্টেশনে এসেছিলাম, মানে যে ওই জায়গাটাকে আমরা আবার মানে বেলুড় স্টেশন থেকে আবার ট্রেন ধরবো 2:45-এ। তো এখন এখানেতে আসার পরেই বেশ অনেকটা লেট হয়ে যায়। তো আমরা আবার এখান থেকে বেলুড় যাব, ওখান থেকে আবার বেলুড় স্টেশন যাব। তো করতে করতে আর ট্রেনটা আর কি আমরা পাবো না, ট্রেন মিস করব। তো সেই জন্য অশ্মির বাবা বলে গিয়ে চলো আমরা বাসে যাব, আর আমরা ট্রেন ধরবো বালি থেকে। মানে আমরা এখান থেকে আসার পর আমরা আর কি এই জায়গাটা আমি ঠিক জানি না কোন জায়গাটা, তো এইখানটা থেকে আসো, এখানে নাকি একটা বাস স্ট্যান্ড আছে, তো সেই বাস স্ট্যান্ড থেকে আমরা মানে বাস ধরবো, বাস ধরে আমরা যাব বাস স্ট্যান্ড। তবে এখানে আরেকটা মজার জিনিস হয়েছে, যেতে যেতে দেখি হঠাৎ করে একটা ঘোড়া দাঁড়িয়ে। হঠাৎ করে ভাবলাম যে ঘোড়াটা কেন দাঁড়িয়ে, তারপর দেখি যে এভাবে ঘোড়ার নাল বিক্রি হচ্ছে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে একটা ঘোড়ার নাল নিতে। এছাড়াও আমার একজন খুব প্রিয় বোন বলতে পারো, বোন কাম বন্ধু বলতে পারো, তো সেও আমাকে বলেছিল যে দিদি এরকম একটা নেবে, ঘোড়ার পা থেকে নেবে। তো এমনি ঘোড়ার নাল বিক্রি হচ্ছিল, কিন্তু আমাকে হঠাৎ করে বলে কি যে ঘোড়ার পা থেকেও আর কি চাইলেও খুলে দিতে পারি, তবে ডবল দাম। তো আমি বললাম দাম ঠিক আছে, যা হবে হবে, দাম যাই হোক না কেন আমি নেব। তো ঘোড়ার পা থেকে একে খুলে দেয়। তো অশ্মির বাবা বলছে কি যে ঘোড়ার পা থেকে তুমি খুলে নিলে তো ওরা জাস্ট পরিয়েছে, একটুখানি ঘষিয়েছে, তোমাকে দিয়ে দিল, সেটা তুমি ঠকে গেলে। তো আমি বললাম যে যাই হোক, ঘোড়ার পা থেকে তোমাকে খুলে দিয়েছে, সে তো ওই জিনিসটা পরে তো দাঁড়িয়ে তো ছিল, ওতেই হবে। যাই হোক, যাওয়ার সময় দেখো আমরা বেলুড় মঠ থেকে কিন্তু এই গঙ্গার বুক দিয়ে লঞ্চে করে গেছি, আর তখন নিচে থেকে ভিডিও করেছিলাম যে আমরা এই ব্রিজটার নিচে দিয়ে যাচ্ছি। আর এখন দেখো বাসে করে এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, আর নিচে মা গঙ্গা, মানে আমাদের একদম মা গঙ্গার নিচে, মানে এই ব্রিজের নিচে দিয়েও আর কি ঘোরা হলো, আবার ব্রিজ দিয়েও আর কি আমরা বাসে করে যাচ্ছি। বেশিক্ষণ লাগেনি, ওই 10 মিনিট মতো লেগেছিলো। তো এই 10 মিনিট মতো বাসে করেতে আমরা গিয়েছিলাম। আর এখান থেকে আমরা গিয়েছিলাম বালি হল্ট। এই সমস্ত জায়গাগুলো আমার কাছে একদমই নতুন, কারণ এই সমস্ত জায়গায় কিন্তু এর আগে আমি কখনোই আসিনি। আর এই সমস্ত জায়গা অশ্মির বাবার একদম নখদর্পণে সেই আমাদেরকে গাইড করে করে সব কিছু নিয়ে যাচ্ছিলো। বালি হল্টে নেমেছি, আর এখান থেকে একদম নিচে আর কি সিঁড়ি বেয়ে নামতে হবে। আর হচ্ছে দেখো বালি রেল লাইনগুলো দেখা যাচ্ছে। বালিতেও কিন্তু আমি কখনো আসিনি, এই প্রথমবার আমি এলাম বালি, এর আগে জীবনে কখনো আসা হয়নি। তোমার সব কিছুই আর কি জীবনে প্রথম আর কি মানে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। আর এদিকে অশ্মি জানি না আর পারছে না, তো প্রচুর ঘুমিয়ে গিয়েছিলো একদম বালিতে আসার পরে, কারণ স্টেশনে এসে একটুখানি বসেছিলাম। তো তারপরে আর কি আমাদের ট্রেন আসে, যে ট্রেনটা আমাদের বেলুড় থেকে ধরার কথা ছিল, কিন্তু বেলুড়ে গেলে আমরা পেতাম না, সেটা আমরা বালি থেকে আর কি ধরলাম। অশ্মি পুরো ঘুমিয়ে কাদা, তো ঘুমন্ত বাচ্চাকে নিয়ে তো আমি আর ট্রেনে উঠতে পারবো না, তাই অশ্মির বাবা আর কি উঠলো। তো তারপরে আর কি আমাদের মানে সিট আর কি পেয়ে গেলাম। তো আমরা আর কি নিজের গন্তব্যস্থলে এবার পৌঁছানোর জন্য একদম তৈরি, ট্রেন পেয়ে গেছি। তাই সেই আবার জানো তো যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এই বৃষ্টি আবার অদ্ভুত রকম বৃষ্টি, একটা স্টেশনে দেখছি বৃষ্টি হচ্ছে, আবার দুটো স্টেশন পেরিয়ে যাওয়ার পর দেখছি একদম শুকনো খটখটে, আবার দুটো স্টেশন পেরিয়ে যাওয়ার পর দেখছি যে বৃষ্টি হচ্ছে, মানে এইরকম কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না। সেই নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে বাড়ি ফেরার সময় এতগুলো তো ছাতা তো নিয়ে আসিনি, যদি বৃষ্টি হয়ে যায়, যেহেতু অশ্মি রয়েছে। তারপরে দেখলাম কোনো কিছুই অসুবিধা হয়নি। মোশাগ্রামে চলে এসেছি। মোশাগ্রামে আসার পর আমরা কিন্তু আমাদের ট্রেনেও বসে পড়েছি, যেটা আর কি বাঁকুড়া টু মোশাগ্রাম সেই ট্রেন। এখানে আর কি আসার পর মোশাগ্রামের বিখ্যাত ঘুগনি সেটাও আর কি পেয়েছিলাম। আর এখান থেকে উনি ট্রেনের ভেতরে আর ওই সমস্ত মানুষগুলো দেখো কয়েকজন লোক আর কি বাইরে রয়েছে, অশ্মি তাদেরকে হাঁকছে, ও দাদু কোথায় যাবে গো, ট্রেন ছেড়ে দেবে গো, চলে আসো গো, ট্রেনে উঠে পড়ো গো। আর সেই মানুষগুলো এত হাসছিল অশ্মির কথা শুনে, মানে কী বলবো। যাই হোক, আমাদের পুরো জার্নি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের ভীষণ ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি যতবার বলবো ততবার কম বলা হবে, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। আমি জানি না আবার কবে আমি এই সমস্ত জায়গায় যাব, তবে আশায় থাকবো
ঠাকুর যদি টানায় তাহলে অবশ্যই যাব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর ভিডিওটা আমি এখানে দিয়েই শেষ করলাম। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে জানো তো, তোমরা আমাকে গতকালকে না, আমার আগের ভিডিওটাতে বলেছিলে গঙ্গা আরতি দেখতে, মানে বেলুড় মঠেতে। সেটা না আমাদের আর সম্ভব হবে বলে মনে হয় না।